আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বিশ্বের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলা দেশ যুক্তরাষ্ট্রে মানবাধিকার কোথায়? প্রধানমন্ত্রীর প্রশ্ন। তীব্র তাপপ্রবাহ থেকে দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ। সব রেকর্ড ভেঙে যশোরে মঙ্গলবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার প্রতীক্ষিত বৃষ্টির পূর্বাভাস। তীব্র দাবদাহে ধান শুকিয়ে যাওয়ার সাথে বেড়েছে পোকার আক্রমণ। সংক্রমণপূরক সেচের কারণে উৎপাদন খরচ কয়েক গুণ বৃদ্ধি। এবং ফিলিস্তিনের 300 ছাত্রীকে 9 বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি দিচ্ছে বাংলাদেশ। চ্যানেল আই কার্যালয়ে আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সব রেকর্ড ভেঙে যশোরে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 43.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহ বিস্তৃত হয়েছে সারা দেশে। বৃহস্পতিবার থেকে প্রতীক্ষিত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে খুলনা ও রাজশাহীতে তাপপ্রবাহ কমতে কিছুটা সময় লাগবে। প্রচণ্ড গরমে নিজেকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আক্তার হোসেনের রিপোর্ট। এপ্রিল মাস জুড়ে তীব্র তাপপ্রবাহে পড়েছে সারা দেশ। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা গত 60 বছরের মধ্যে সর্বোচ্চ। তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতা বেশি হওয়ায় বাইরে বের হওয়া মানুষের অস্বস্তি ও ভোগান্তি ছিল বেশি। গরমটা আসলে এমন অসহনীয় পর্যায়ে চলে গেছে যে আসলে ছাতা পানি আসলে নিয়ে ক্যারি করেও সম্ভব হচ্ছে না, এত বেশি গরম। একই তো গরম, তার উপরে প্রচুর পরিমাণ মাথা ব্যথা হচ্ছে গরমের কারণে আরও। তো তার জন্য ডাক্তার দেখাইতে আসছিলাম, আল্লাহ যাতে এটা তাড়াতাড়ি কমায় দেয়, সরকারও যাতে কোনো কারেন্টের যাওয়া আসার ইয়েটা যাতে কমায়। এখন তো চাকরি করতে হলে বাধ্য হয়ে বের হতে হবে, এটাই নিয়ম। বৃষ্টিটা সবাই কামনা করে, বৃষ্টিটা অত্যন্ত দরকার। অসহনীয় তাপমাত্রায় হিট স্ট্রোক এড়াতে সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের শরীরের ভিতর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শরীর থেকে পানি বেড়ে যাচ্ছে, লবণ বেড়ে যাচ্ছে, তার ফলে আমরা দুর্বল হয়ে পড়ছি, অবসন্ন হয়ে পড়ছি, কোন সময় অজ্ঞান হয়ে পড়ছি এবং মৃত্যুর আশঙ্কা থেকে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আমাদেরকে যে অযাচিত কারণে ঘর থেকে যদি না বের হই, আমরা যেন সুতির কাপড় পরিধান করি, ছাতা নিয়ে বের হই, ছায়ার দিকে চলাচল করি, পানি পান করি ঘন ঘন। আবহাওয়া অফিস বলছে বুধবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 2 তারিখ থেকে অথবা 1 তারিখ রাত থেকে ভোর রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম বিভাগ এবং বরিশালের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে এই বৃষ্টিপাত হলে ওখানকার বাতাস ঠান্ডা হয়ে যাবে এবং ফলে এই যে তাপমাত্রার যে ঊর্ধ্বগতি সেটা কিছুটা কমে যাবে। মঙ্গলবার ঢাকায় তাপমাত্রা ছিল 38.6 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি, সাতক্ষীরায় 42.2, মংলায় 42 ডিগ্রি, পাবনার ঈশ্বরদীতে 43.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। তীব্র দাবদাহে খরা পরিস্থিতিতে ফসল বাঁচাতে সম্পূরক সেচ দিতে হচ্ছে কৃষককে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে 2 থেকে 3 গুণ। কৃষক বলছে তীব্র গরমে সেচ দেওয়ার সাথে সাথে বোরো ধানের জমি শুকিয়ে যাচ্ছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। ধানের থোড় এখন শীষে রূপ নিয়েছে। তীব্র তাপপ্রবাহে মেহেরপুরে ধানি জমির মাটি শুকিয়ে যাচ্ছে। জমিতে এখন প্রতিদিন সেচ দিচ্ছেন কৃষক। অতি তাপদাহে শ্যালো মেশিনে পানি উঠছে কম, ফলে সময় বেশি লাগায় 1 লিটার ডিজেলের পরিবর্তে কোনো কোনো জমিতে প্রতিদিন 2 লিটার করে ডিজেল খরচ হচ্ছে। এতে বোরো ধান চাষের উৎপাদন খরচ 2 গুণ থেকে 3 গুণ বেড়ে গেছে। এবার বিপুল খরচ হয়েছে 15-16 হাজার টাকা খরচ হবে। ধান বেচার সময় কোনো খরিদ্দিন নেই, ধান বেচার সময় কোনো খরিদ্দিন নেই। আর তেলের দাম বেশি, সার মাটির দাম বেশি, তাই একটু খরচ বেশি। প্রচুর পরিমাণে এখন খরা, মানে রৌদ্র। আমরা পানি দিতে গেলে 10টার পরে মেশিনে তো পানি উঠছে না, তাতে তেল খাইছি বেশি। 1 বিঘা জমিতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পানি লাগছে। এখন প্রতিদিন একদিন বাদে পানি লাগছে। চাষিরা বলছেন খরায় ধান শুকিয়ে যাচ্ছে, সেই সাথে বেড়েছে পোকার আক্রমণ। লোকসান থেকে বাঁচতে প্রতিমন ধান 1500 থেকে 1600 টাকা করার দাবি জানিয়েছেন কৃষক। যেহেতু বেশি লস হয়ে যাচ্ছে,
এই জন্য আমাদের দাবি হচ্ছে 1500 থেকে 1600 টাকা হলে আমাদের খরচটা উঠে আসবে। বৃষ্টি নেই, ধানের কীটনাশক দিয়েও দেখা যাচ্ছে কাজ করছে না, ধানের শীষ শুকিয়ে যাচ্ছে, শীষে মাথা এখন দেখা যায় ধান কুড়ি সব খেয়ে নিচ্ছে পোকামাকড়ে, এই অত্যাচারটা খুব বেশি। পরিস্থিতি মোকাবেলায় জমিতে সম্পূরক সেচ প্রদান এবং পোকামাকড় দমনে সঠিক মাত্রায় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। মাঠে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে এবং যাতে গ্রাস রোগটা না হয় সেজন্য প্রিভেন্টিভ হিসাবে তারা ট্রুপার বা এই ধরনের নোইন বা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে এখান থেকে আমরা অনেক পরিত্রাণ পাবো বলে আমি মনে করি। তাছাড়া যদি খুব কাছাকাছি যদি এরকম কোনো সম্ভাবনা নেই, যদি একটা বৃষ্টি হয় ভাই, তাহলে এটা আমাদের কন্ট্রোলের মধ্যে চলে আসে। মেহেরপুর জেলায় চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 19,250 হেক্টর জমিতে, চাষ হয়েছে 19,097 হেক্টরে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। সারা বিশ্বের মানবাধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের দেশে মানবাধিকারের কোথায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার জবাব চান। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, যারা যত সমালোচনায় করুক শত্রুর মুখে ছাই নিয়ে এই দেশে এগিয়ে যাচ্ছে। নীলাদ্রি শেখর রিপোর্ট। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে। জাতীয় নির্বাচনে টানা ৪র্থবার সরকার গঠনের পর এটি দলের দ্বিতীয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা। বৈঠকের শুরুতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দেউলিয়া ও কিছু বুদ্ধিজীবী বাংলাদেশ নিয়ে দুর্নাম করে, কিন্তু জনগণের আস্থা ও বিশ্বাসী আওয়ামী লীগের শক্তি। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্বপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেচিয়ে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? আর যারা যাই কিছু বলুক, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ফিলিস্তিনের উপর হামলা বন্ধের দাবি জানিয়ে সারা বিশ্বের মানবাধিকার নিয়ে কথা বলাদের নিজ দেশে মানবাধিকার কতটুকু সুরক্ষিত প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন ইসরায়েল বিরোধী আন্দোলনকারীদের উপর হামলার। একজন মানে একেবারে মাজুর ব্যক্তি যে মানে হাঁটতে চলতে পারে না, সে প্রেসিডেন্টকে কি বলেছে সেই জন্য তার ঘরে ঢুকে তাকে গুলি করে মেরে এসেছে। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে। কি জবাব দেবে আমাদের যারা এখন মানবাধিকারের মানে গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সেই জবাব চাই। আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। এটা তো সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার এবং বেশি করে পানি পান করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। ফিলিস্তিনের 300 ছাত্রীকে বৃত্তি দিচ্ছে বাংলাদেশ। আপাতত দেশের 9টি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ পাবেন এই শিক্ষার্থীরা। ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমাদান এজন্য ধন্যবাদ দেওয়ার পাশাপাশি জানিয়েছেন, গাজায় একটি এতিমখানাও করে দিচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, বাংলাদেশের মানুষ শুধু সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে বসেনি, তারা সত্যিকার অর্থেই পাশে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবে বিশ্ব নেতাদের আলোচনা নিয়ে আশাবাদের কথাও জানান তিনি। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 7 মাস ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। ধ্বংসস্তূপে পরিণত গাজায় প্রতিদিন বাড়ছে মৃত্যু। গৃহহীন হচ্ছেন লাখো মানুষ।
ফিলিস্তিনের ওপর হামলার প্রতিবাদে পশ্চিমা দেশগুলোতেও বিক্ষোভ বাড়ছে। তাতে চাপ বাড়ছে ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত পশ্চিমা দেশগুলোর নেতাদের ওপরও। পরিস্থিতি নিয়ে কথা বলতে চ্যানেল আই পৌঁছলে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জানান, সৌদি আরবে বিশ্ব নেতাদের বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আশাবাদী তিনি। পশ্চিমা দেশগুলোর মানুষ এখন তাদের নেতাদের উপর চাপ দিচ্ছে যে আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র, তাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ হচ্ছে। পশ্চিমা নেতাদের তাদের মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে। সৌদি আরবে বিশ্ব নেতাদের বৈঠকে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তের বিষয়টিতে আমি আশাবাদী। তারা যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, তবে এখন দরকার এই সিদ্ধান্তের বাস্তবায়ন, কারণ শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেবে নেতানিয়াহু। ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন রাষ্ট্রদূত। What I've seen in Bangladesh, I have never seen in any other country, including Arab countries. ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ যা করছে তা কেউ করেনি, এমনকি আরব দেশগুলোও না। এখানে মানুষ শুধু মুখে বলেনি, বরং সত্যিকারের সহযোগিতা করেছে। উদাহরণ দেই, গাজায় বিশ্ববিদ্যালয়গুলো ধ্বংস হয়ে গেছে। আমি চাইছিলাম দেশের 300 ছাত্রীকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি করতে। আমি বাংলাদেশের 9টি সেরা বিশ্ববিদ্যালয়ে গেছি, কেউ মানা করেনি। সবাই পুরো বৃত্তি দিয়ে বিনা খরচে তাদের পড়াতে রাজি। বাংলাদেশের মানুষের খরচে গাজায় একটি এতিমখানাও করতে যাচ্ছি আমরা। ফিলিস্তিন জমি বরাদ্দ দিয়েছে। যুদ্ধ বন্ধ হওয়ার পরই আমরা কাজে হাত দেব, যেখানে অন্তত 1000 এতিমের সংস্থান হবে। এ সময় চ্যানেল আইয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সম্মাননা জানানো হয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। তৃণমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের অভিযোজনে সচেতনতা ও সংলাপ বাড়াতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানীতে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত স্থানীয়ভাবে নেতৃত্বে অভিযোজনের গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনারে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমে জলবায়ু অভিযোজনে জ্ঞানের আদান প্রদান করতে পারে। সেই সুপারিশ অনুযায়ী উদ্যোগ নেওয়া সহজ নয়। আয়োজনে অংশ নেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন জিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডক্টর প্যাট্রিক ভার্কুইজে, বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আল মামুন, ব্রিটিশ হাইকমিশনার জলবায়ু বিষয়ক প্রতিনিধি অ্যালেক্স সার্ভেস সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং অংশীজনরা। জলবায়ু পরিবর্তন যেমন বৈশ্বিক, অ্যাডাপ্টেশনও বৈশ্বিক। আপনাদের রিপোর্টিং, আপনারা যে বিষয়গুলো তুলে আনবেন একেবারে প্রান্তিক পর্যায় থেকে, সেটার অডিয়েন্স কিন্তু এখন গ্লোবাল। মানে একটা তো হচ্ছে যারা এই কাজটা করছে একেবারে ফ্রন্ট লাইনসে, তাদেরকে সাহস দেওয়া, তাদেরকে উৎসাহ দেওয়া যে আপনারা একা নয়, আর অনেকেই এই অভিঘাত মোকাবেলার কাজে নিয়োজিত আছে। আরেকটা হচ্ছে সরকার বা আমরা যে কাজগুলি করছি বা আমরা যে নীতি প্রণয়ন করছি। আর আরেকটা হচ্ছে আমার যে আন্তর্জাতিক পর্যায়ে যারা আছে তাদের কাছে বিষয়টা বলা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। বন্দি মুক্তির শর্তে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের ইতিবাচক সাড়া। গাজা ইসরায়েলি হামলায় আরো 34 ফিলিস্তিনি নিহত। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে হামাস। ইসরায়েলের দেওয়া প্রস্তাবে হাজারো ফিলিস্তিনি বন্দির মুক্তির শর্ত রাখা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় গাজায় সোমবার আরো 34 ফিলিস্তিনি নিহত হয়েছেন। কৃষি সংবাদ। জাটকা ইলিশ রক্ষায় 2 মাস নিষেধাজ্ঞা শেষে 30 এপ্রিল মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় আবারও মাছ ধরা শুরু হয়েছে। এর আগে মাছ ধরার সব ধরনের প্রস্তুতি নেন তারা। প্রকৃতি সংবাদ।
ইজারাদারদের অতিরিক্ত মুনাফা আর লোভের কারণে নিজস্বতা হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। নীতিমালা ও শর্ত উপেক্ষা করে কার্যক্রম চালালেও নির্বিকার প্রশাসন, আর এতে বিলুপ্তির পথে দেশীয় মাছ সহ জলজ প্রাণী। হুমকিতে প্রাণ, প্রকৃতি ও পুরো জীববৈচিত্র্য। এ বিষয়ে উদ্বেগ জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। তৃণমূল পর্যায়ে জলবায়ু পরিবর্তনের অভিযোজনে সচেতনতা ও সংলাপ বাড়াতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। রাজধানীতে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত স্থানীয়ভাবে নেতৃত্বে অভিযোজনে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনারে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে গণমাধ্যমে জলবায়ু অভিযোজনের জ্ঞানের আদান প্রদান করতে পারে। সেই সুপারিশ অনুযায়ী উদ্যোগ নেওয়া সহজ হয়। আয়োজনে অংশ নেন গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন জিসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডক্টর প্যাট্রিক ভার্কুইজে, বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আল মামুন, ব্রিটিশ হাইকমিশনের জলবায়ু বিষয়ক প্রতিনিধি অ্যালেক্স হার্ভে সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং অংশীজনরা। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। সব কারখানায় 15% শ্রমিকের সম্মতিতে ট্রেড ইউনিয়ন গঠনের বিধান রেখে শ্রম আইন সংশোধন হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সচিবালয়ে আইএলও প্রতিনিধিরা আইনমন্ত্রীর সাথে বৈঠক করেন। পরে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। বাংলাদেশের শ্রম আইন সংশোধনে আইএলও কয়েকটি সুপারিশ করেছে। সেই সুপারিশের সাথে শ্রম আইন সংশোধনে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী। 12 মে শ্রম আইনের সংশোধনী চূড়ান্ত করতে বৈঠক করা হবে বলেও তিনি জানান। এই সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী অন্যরা ছিলেন। সুনির্দিষ্টভাবে যেই সব পরামর্শ তারা দিয়েছেন, আমার মনে হয় আমরা বুঝতে পারছি যে সেইগুলি কিন্তু আমরা আমাদের যেই সংশোধন আছে সেগুলির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য, আমি সবগুলি বলবো না, উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে আপনার থ্রেশহোল্ড কমিয়ে আনা। আপনারা আগেও জানেন, আমি আগেও বলেছি যে থ্রেশহোল্ড কমিয়ে আনার ব্যাপারে আমরা আগে 20% থেকে 15% নামিয়ে এনেছিলাম, কিন্তু সেটা যেই ফ্যাক্টরি 3000 বা তার উপরে শ্রমিক আছে সেখানের জন্য প্রযোজ্য হওয়ার কথা, সেটা আমরা সংশোধন করে এখন সকল ফ্যাক্টরির জন্য এই 15% থ্রেশহোল্ড, মানে 15% শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে। সেই প্রস্তাবটা আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করেছি। ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা আইনের অপপ্রয়োগ চিহ্নিত করতে কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছর পূর্তিতে ভুক্তভোগীদের হয়রানি ও দায়ের করা মামলা সহ সামগ্রিক চিত্র নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের ওয়েবিনারে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ডিজিটাল বা সাইবার সিকিউরিটি আইনে মামলার মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন হবার পর মামলার পরিমাণ কমলেও আগের আইনে হয়রানির যথাযথ তদন্ত হয়নি। আলোচনায় বিশেষজ্ঞরা এই আইনের অপপ্রয়োগ নিয়ে কমিশন গঠনের আহ্বান জানান। খেলার খবর।